জ্যোতিষী থেকে তন্ত্র সাধনার এই জার্নিটা কিভাবে কবে এলে? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাই ছিল তন্ত্রের। তা আমার বাবার থেকে শুনলাম, জানলাম যে স্পিরিচুয়ালিজমের মধ্যে যদি বা আধ্যাত্মিকতার মধ্যে না আসবো তাহলে কখনোই জ্যোতিষ করা সম্ভব না। আধ্যাত্মিক জগতে যাওয়ার বা এই যে সাধনাটা, এটা তো খুব একটা সহজ নয়। তন্ত্র হচ্ছে যাদের নিজস্ব কনফিডেন্স থাকবে, আমি আধ্যাত্মিকতার জন্যে বা আমি আমার আরাধ্য দেবতা দেবীর জন্যে আমাকে যেখানে যেতে হবে আমি সেখানে যেতে পারবো, সেই কনফিডেন্স যার মধ্যে আছে সে তন্ত্রকে চুজ করে। তন্ত্র হচ্ছে খুব চ্যালেঞ্জিং। এই যে সাধনার পদ্ধতি, এটা কিভাবে কিভাবে করো তোমরা? ইনার পার্টটা, মানে আমি আমার সোলের কথা বলছি, যার যে এনার্জির ওপর দাঁড়িয়ে সব এনার্জি চলছে, সেই ইনার পার্টটা ঠিক করতে গেলে এর কিছু পদ্ধতি আছে যেটাকে আমরা তন্ত্র বলি। এখন যেটা দেখা যায় অনলাইনে বহু পদ্ধতি রয়েছে, বহু বই রয়েছে তন্ত্র সাধনার, এবং সেই বই পড়ে বা অনলাইনে বিভিন্ন মাধ্যম থেকে অনেকেই এই তন্ত্র সাধনায় ব্রতী হন। মেটেরিয়াল জগতের একটা এডুকেশন নিতে তোমাকে যদি স্কুলিং করতে হয় তাহলে খুব স্বাভাবিক তন্ত্র, যার স্কুলটাই হলো গুরু, সেখানে না গিয়ে আমি বই পড়ে করে নেব, হ্যাঁ, এটা একটা মানে সেটা কি? অসম্ভব থিওরি আর কি। কথায় বলে সাধনায় সিদ্ধি লাভ। তন্ত্র কিন্তু এক অসাধারণ সাধনা, কিন্তু সাধারণ মানুষের তন্ত্র নিয়ে বেশ ভয় রয়েছে, বা যারা তান্ত্রিক তাদের থেকে একটু দূরে থাকবেন, তাদের থেকে দূরে থাকা ভালো, এই সমস্ত ভীতি বা এই সমস্ত অনুমান কিন্তু তাদের মধ্যে সবসময় রয়েছে। আর আজকে বুঝতেই পারছেন, তন্ত্র নিয়ে যখন কথা বলছি আমাদের আলোচনার বিষয় নিশ্চয়ই তন্ত্র সাধনা হবে। ঠিকই তাই, তন্ত্র সাধনা কতটা ভালো, কতটা খারাপ, তার আধ্যাত্মিক গুণ কি কি রয়েছে, কুফল কি কি রয়েছে, সুফল কি কি রয়েছে, তন্ত্র সাধনা কেমন করে করা হয়, কেমন ভাবে করবেন আপনারা, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা বা আজকে আমাদের এই পডকাস্ট। যে পডকাস্টে আমাদের সঙ্গে আমাদের এই আড্ডায় রয়েছেন আধ্যাত্মিক গুরু, তন্ত্র সাধক এবং জ্যোতিষী মৌনব্রত মুখোপাধ্যায়। মৌনদা, স্বাগত জানাই তোমাকে। নমস্কার। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। তোমাকেও। তোমাকে সাধারণত সাধারণ মানুষ জ্যোতিষী হিসাবেই বেশি চেনেন বা এতদিন চিনতেন, কিন্তু যখন তন্ত্র সাধনা নিয়ে আমরা ভাবছিলাম যে এমন কাউকে আমাদের পডকাস্টে ডেবিয়ান লিস্টে আমরা ডাকবো এবং তাকে নিয়ে তন্ত্র সাধনার বিভিন্ন বিষয় নিয়ে তার কাছ থেকে জানবো, তখন প্রথম তোমার কথাটাই মাথায় এলো। কারণ তন্ত্র সাধনা কিভাবে করতে হয় বা তন্ত্র সাধনার ভালো খারাপ দিক সবটাই খানিকটা আমার তোমার কাছ থেকে আগেই জানা হয়েছে। তাই আমি ভাবলাম কেন আমাদের দর্শকদের জন্য নয়। কিন্তু তুমি জ্যোতিষী থেকে তন্ত্র সাধনার এই জার্নিটা কিভাবে কবে এলে? মানে আগে তো তুমি জ্যোতিষীতেই ছিলে, তো তন্ত্র সাধনা কবে থেকে শুরু? আসল ব্যাপারটা হচ্ছে জ্যোতিষীর করতে গেলে জ্যোতিষের 3টে পার্ট হয়। জেনারেলি আমরা জ্যোতিষীতে দেখে থাকি দুটো পার্টেই জ্যোতিষ করা হয়, একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল, একটা হচ্ছে প্রেডিক্টিভ। আর একটা পার্ট থাকে সেটা হচ্ছে স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজি বলে একটা অ্যাস্ট্রোলজি হয়, যেটার প্রচার থাকে না বা খুব কম লোকের কাছেই আছে। এবার আমি যখন অ্যাস্ট্রোলজি করতে শুরু করেছিলাম আমি ওই দুটো পার্ট দিয়েই শুরু করেছিলাম, এবং তার মধ্যে থেকে কয়েক জায়গায়, মানে আমি খুব অনেস্টলি বলছি একটা অ্যাস্ট্রোলজার হয়ে, অনেক জায়গায় থই হারিয়ে ফেলতাম। কিরকম? মানে তোমাকে ধরো প্রেডিক্ট করছি, সেখানের মধ্যে আমারই মনের মধ্যে কিছু সংশয় রয়ে গেছে, সেটা হয়তো প্রফেশনাল কারণে আমি ওটাকে অন্যভাবে ম্যানেজ করছি বা ডিল করছি, যা করে থাকে, যার জন্যেই অ্যাস্ট্রোলজি বা আজকে জ্যোতিষীর পজিশন খুব একটা উঁচু জায়গায় নেই, কারণ এইভাবে ডিল তারা নিজেরা করে থাকে। এটা কি সবার ক্ষেত্রে বলছো? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই। এখন সবাইকে বলা যায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই। এবং আমার নিজের লাইফে যেটা ঘটেছে আমি দেখেছি, কারণ আমি অনেক ভালোভাবে পড়াশুনো করেছিলাম, তারপরও গিয়ে কোথাও একটা কম্প্রোমাইজ করতে হচ্ছিল পড়াশুনোর সঙ্গেও। তখন আমি বুঝলাম যে আরও ঘাঁটাঘাঁটি করতে, আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাই ছিল তন্ত্রের উপর। তা আমার বাবার থেকে শুনলাম, জানলাম যে
স্পিরিচুয়ালিজমের মধ্যে যদি বা আধ্যাত্মিকতার মধ্যে না আসবো, তাহলে কখনোই জ্যোতিষ করা সম্ভব না। যে পিন পয়েন্ট আমি খুঁজছিলাম সেটা পাওয়া সম্ভব না। আমি বেসিক এই আধ্যাত্মিকতায় এসেছিলাম জ্যোতিষ করবো ভেবে, আরো ভালোভাবে, কম্প্রোমাইজ না করে। এমন আধ্যাত্মিকতার একটা লাইন, এটা বড় নেশার জিনিস। তুমি বললে না একটু আগে শুনছিলাম যে তান্ত্রিকের কাছে যেও না, একদম একটা বা ভীতি রয়েছে, একটা ভীতি ভয় রয়েছে, রয়েছে। ভয় রয়েছে। আমার মনে হয় এর একটা কারণ এটাও, কারণ তন্ত্র এমন একটা নেশা, সব নেশাকে ভোলাতে পারে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তখন দেখবে স্বামী বিবেকানন্দকে নিয়ে চলে এসেছিলেন, একজন ইয়ং তাজা ছেলে, কি নেশায় নিয়ে এসছে। এই আধ্যাত্মিকতার নেশা যদি কারোর মধ্যে চেপে যায়, সে পুরো মেটেরিয়াল জগৎটাকে ভুলে যেতে পারে, যেটাকে নিয়ে আমরা স্বপ্ন গড়ি, বেঁচে থাকি এবং অনেক কিছু তৈরি করার বা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে থাকি। এই পুরো জিনিসটা ভেঙে যেতে পারে যদি কিন্তু তুমি তন্ত্রকে জানো, বোঝো, আধ্যাত্মিকতার মধ্যে মেশো। একদম। কিন্তু এই যে জার্নিটা তোমার আধ্যাত্মিক জগতে যাওয়ার বা এই যে সাধনাটা, এটা তো খুব একটা সহজ নয়। তাহলে এই সাধনার পদ্ধতিটা কিভাবে হয়? কিভাবে আসল করেছো বা কিভাবে ব্যাপারটা করো? হচ্ছে কি জানো তো, যাদের এই যে দেখো আধ্যাত্মিকতার মধ্যে অনেকগুলো লাইন আছে, তার মধ্যে তন্ত্র একটা স্পেশাল লাইন, যেখানে স্পেশাল লোকলাই যায়, যারা ওই সাহসটাকে অর্জন করতে পারে তারাই যায়। তন্ত্রটা সকলের জন্য নয়। কাদের জন্য তাহলে? তন্ত্র হচ্ছে যাদের নিজস্ব কনফিডেন্স থাকবে, আমি আধ্যাত্মিকতার জন্যে বা আমি আমার আরাধ্য দেবতা দেবীর জন্যে আমাকে যেখানে যেতে হবে আমি সেখানে যেতে পারবো, সেই কনফিডেন্স যার মধ্যে আছে সে তন্ত্রকে চুজ করে। তন্ত্র হচ্ছে খুব চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং কিরকম, নিজের সঙ্গে লড়াই করতে হয়, অপরের সঙ্গে না। আর সেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং আমার মনে হয়। এই যে সাধনার পদ্ধতি, এটা কি? কিভাবে করো তোমরা? ব্যাপারটা হচ্ছে পদ্ধতিগত তো অনেক দিক থাকে। আমি যদি এক কথায় বলি তাহলে বুঝতে হবে সাধনা মানে কি আর তন্ত্রই বা মানে কি। দেখো আমাদের একটা আউটার পার্ট থেকে একটা ইনার পার্ট থেকে, প্রত্যেকে, তোমার আমার প্রত্যেকেরই। এবার আমরা আউটার পার্টে সব যত রকম যা কিছু করার করে ফেলি, ইনার পার্টটা করতে গেলে আমাদের এই প্র্যাকটিসে আসতে হয়। ইনার পার্টের যেসব, ধরো আউটার পার্টে আমার কিছু হলো, সাপোজ আমার কোনো রকম অসুস্থতায়, এগুলো আমরা আরেকজনের দ্বারা ঠিক করে নিতে পারি, সে ডাক্তার হতে পারে। কিন্তু ইনার পার্টটা, মানে আমি আমার সোলের কথা বলছি, যার যে এনার্জির ওপর দাঁড়িয়ে সব এনার্জি চলছে, সেই ইনার পার্টটা ঠিক করতে গেলে এর কিছু পদ্ধতি আছে যেটাকে আমরা তন্ত্র বলি। সেই তার উপর প্র্যাকটিস বা তার উপর রিসার্চ, আমার কাছে সাধনাটা হলো রিসার্চ, সেইটাকে নিয়ে রিসার্চ করা। আর এই রিসার্চের নেশা সবচেয়ে বড় নেশা, সেই জন্যেই সকলে সবকিছু ছেড়ে দিতে পারে, তো কারণ যখন এটা তো একটু একটা একটু নিশ্চয়ই করবে। পদ্ধতি আছে। ধরো এই যে সাধনা করা, তার তো একটা অবশ্যই। নিয়ম রয়েছে। সেটা কি? কিভাবে করো? এবার দেখো সেটা হচ্ছে এই এমন একটা লাইন, এটা হচ্ছে শুধুমাত্র গুরুমুখী বিদ্যাই হয়, এটা কোনো বই পড়ে তোমাকে এর নিয়ম পদ্ধতি বলতে পারে না। গুরু যে পথ অতিক্রম করে যেখানে পৌঁছেছে, সে তার শিষ্যকে সেই পথের সেই রাস্তাটা দেখাতে পারে। রাস্তা অনেক হতে পারে, কিন্তু কার জন্য কোনটা শুট করবে সে সেই অনুযায়ী, মানে এখানে কিছু অকাল্টিজম জড়িয়ে থাকে। কিরকম? আমরা বলে থাকি যে ধরো আমি একজন গুরু, তুমি আরেকজন তান্ত্রিক গুরু, সাপোজ তোমার কাছে কেউ অ্যাট্রাক্ট হয়ে আসছে যে শিখবে, আমার কাছে কেউ অ্যাট্রাক্ট হয়ে আসছে শিখবে। আমরা দুজনের হয়তো লক্ষ্য এক, পথ আলাদা, দুজনের শিক্ষা দেবার জায়গাটা আলাদা। যে নেবে সে, এইখানে একটা অকাল্টিজম, সে যেন তাকে চুজ করেই আসবে যে আমি ওই পথটাই আমার জন্য ঠিক বা তোমার জন্য ঠিক, যার যে তোমার কাছে আসবে। এটা বারবার মিলিয়ে দেখা যায়। এটা হয় কি, অনেক সময় অনেকে এটাও হয় যে হুইমজিক্যালি একটা ভুল জায়গায় গিয়ে পড়ে গেল, তার হয়তো প্রচুর ইন্টারেস্ট, এটা বেশি দিন স্টে করে না, এটা ভেঙে যায় এবং সে তাকে
শুধরে নিয়ে আবার বেরিয়ে আসে। কিন্তু এই যে তুমি বললে গুরু থাকাটা প্রয়োজনীয়, এখন যেটা দেখা যায় অনলাইনে বহু পদ্ধতি রয়েছে, বহু বই রয়েছে তন্ত্র সাধনার, এবং সেই বই পড়ে বা অনলাইনে বিভিন্ন মাধ্যম থেকে অনেকেই এই তন্ত্র সাধনায় ব্রতী হন, ঠিক আছে, তন্ত্র সাধনার পথে যান। তাহলে সেটাকে কি ঠিক, মানে সেটা কি ঠিক নয়? মানে গুরু থাকা কি প্রয়োজনীয় ওটা বা আমার কাছে বাঞ্ছনীয়? এরকমই মনে হয়, যদি ওটা হতো, মানে ধরো বই পড়েই হয়ে যেত, তাহলে একটা দিকে খুব ভালো হতো, তাহলে এত স্কুল কলেজ জেনারেল এডুকেশনের জন্য প্রয়োজন হতো না। বই তো সবই বেরিয়ে গেছে, ওই স্কুলের বইগুলো বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া হতো, স্কুলে তোমায় যেতে হবে না, টাইম তুমি অন্যভাবে ক্রিয়েট করো বা পয়সা কড়িও বাঁচবে। হ্যাঁ, তো আর ওটা যদি অনলাইনে সম্ভব যেগুলো না পাওয়া হয়, যাচ্ছে, তুমি মেটেরিয়াল জগতের একটা এডুকেশন নিতে তোমাকে যদি স্কুলিং করতে হয়, তাহলে খুব স্বাভাবিক তন্ত্র, যার স্কুলটাই হলো গুরু, সেখানে না গিয়ে আমি বই পড়ে করে নেব, হ্যাঁ, এটা একটা মানে সেটা কি, অসম্ভব থিওরি আর কি মানে আমার এই ধরো কাছে। বই পড়ে করা বা করতে যাওয়া, এটা বা একটা শখ অনলাইনে মেটানো। শখ মেটানো, বা অনলাইনে কোনো মাধ্যম দেখে সেটা করতে যাওয়া, সেটা কি হিতে বিপরীত হতে পারে? হ্যাঁ, ম্যাক্সিমামটা ব্যাপারটা হচ্ছে কি জানো তো, অনেক সময়, মানে অনেক সময় বলতে 90% আমি বলছি যে ওটা খেলা টাইপ হবে। হিতে বিপরীত ভাবতে পারো, ভয় করতে পারে, কিন্তু কিছুই হবে না, কারণ যে জিনিসের এফেক্ট নেই তার অপোনেন্ট এফেক্টও কিছু হবে না, কোনো এফেক্টিভ ক্রিয়াই নেই ওর মধ্যে। আচ্ছা। তুমি যেটা করছো একটা খেলা টাইপ। এবার 10% হয়, কিরকম হয়, মানে এই লাইনটা এমনই লাইন, বলে না, আমরা এমনি জেনারেলি ছোটবেলা থেকে কথাবার্তা শুনে এসেছিলাম মা বড়দের থেকে, যে ক্ষণে অক্ষণে কথা ফলে যায়, মানে হুম। যে সে অ্যাস্ট্রোলজারও না বা কিছুই না, সে কিছু বলে দিল, এই এটা বলিস না, এই ক্ষণে অক্ষণে কথাটা হচ্ছে, আমি ওই 10%টা ধরছি। এই ক্ষণে অক্ষণে কিন্তু এটা নিয়ে খেলতে যাওয়া খুব রিস্ক, তোমার অনেক কিছু ক্ষতি হতে পারে। আর না হলে কোনো ভয় নেই, 90% না আ শিখে করলে তন্ত্রে প্রচন্ড ভয় আছে। এই ভয়ের বিষয়ে আসবো। তবে তার আগে ছোট্ট দুটো কোয়েশ্চেন রয়েছে তোমার কাছে। আমরা সাধারণত শুনে থাকি তন্ত্র সাধনা করতে হলে শ্মশানে গিয়ে করতে হয়। বাড়িতে নাকি সেটা করা সম্ভব নয়। তুমি সাধনা করেছো বা করছো এখন। তুমি কি বলবে? ব্যাপারটা হচ্ছে, মানে তন্ত্রটা করতে গেলে জেনারেলি তোমরা দেখেছো বা এগুলো আমিও জানতাম এরকমই, যে শ্মশানে গিয়ে করতে হবে, চিতা সাধন করতে হবে, সব সাধন করতে হবে, হ্যাঁ এগুলো সবই আছে, এগুলো সবই সত্য। আবার একটা স্টেজের পর সেই যে এসবগুলো অতিক্রম করে এসছে, সে তার বাড়িকেও শ্মশান বানাতে পারে, সে তার বাড়িকেও একটা মস্ত বড় পিট তৈরি করতে পারে। একটা এমন, মানে তন্ত্রের মধ্যে একটা মডার্ন ব্যাপার আমি দেখেছি, যে সেটা তোমাকে যে কোনো জায়গায় যে কোনোভাবে প্রতিক্রিয়া তুমি নিয়ে আসতে পারো। দেখো, শ্মশান, শ্মশান বলতে আমরা কি বুঝি? যেখানে সব শেষ। তন্ত্র বোঝে যেখানে সব শুরু, সেটা শ্মশান। কিরম ভাবে? তুমি যেটাকে শেষ করছো, সেটা দিয়েই তো আরেকটা তৈরি হচ্ছে। তা আমরা মেটেরিয়াল জগতের এই যে লাইফটাকে, এটাকে আমরা ধরি না, এটাকে আমরা শেষ করেই শুরু করছি আরেকটা লাইফকে। সেই লাইফটা মানে একটা এনার্জি, ধরো আমরা এই যে স্পিরিট বা ভূত বলছি, একটা সক্রিয় এনার্জি, একটা সুপ্ত এনার্জি। এনার্জির তো মৃত্যু নেই, সে তো আমি নিষ্ক্রিয় বলতে পারি না পুরোপুরি, সুপ্ত বা আপাত দৃষ্টিতে নিষ্ক্রিয় এনার্জি। এটা হলো ভূত বা শ্মশানে যেগুলো পাওয়া যায়। তার মানে কি, সেটার রিবাউন্স হচ্ছে অল্টিনিউ। তা আমার, দেখো, তুমি বলেছিলে প্রথমে যে অ্যাস্ট্রোলজার হ্যানা হুম। ত্যানা, আর আমি কিভাবে এই লাইনে এলাম। আমি একটা মেটেরিয়াল জগতে অ্যাস্ট্রোলজি করছিলাম, করতে করতে আমি এলাম এই লাইনে। এসে এবার ওই শ্মশান টশান এগুলো, ওখান থেকে আমাদের শুরু হতে লাগলো আর একটা পথ। এবার তন্ত্র সাধনা করতে গেলে যদি পুরোপুরি অ্যাচিভ করতে হয়, তাহলে সব কিছুই করতে হবে। আচ্ছা। শুধু ঘরে বা শুধু শ্মশানে করলে হবে না। কেউ শুধু শ্মশানে করছে, তাহলেও তার দ্বারা তন্ত্র সাকসেস নেই। তন্ত্র ঘরেও করতে পারো, শ্মশানেও করতে পারো। এবার তন্ত্রের এত ফ্লেক্সিবিলিটি আছে, মডার্নিটি আছে, যে তোমার দ্বারা হয়তো শ্মশানে গিয়ে বা
অন্য অন্য জায়গায় যেগুলো বলা আছে সেখানে গিয়ে সম্ভব না। কিন্তু তন্ত্র বলছে যে কোনো জায়গায় যেটা তোমার কমফোর্ট প্লেস, যে কোনো বেশে তুমি করতে পারো। এই যেকোনো বেশের কথা যেটা বললে, মানে যেকোনো পরিধানে অনেক সময় আমরা দেখি তন্ত্র সাধক যারা, তারা অনেকে কালো পোশাক পরিহিত, আবার অনেকে আছেন লাল পোশাক পরিহিত। এই পোশাকের কি বা পোশাকের রঙের কি কোনো ভূমিকা হ্যাঁ, হ্যাঁ, রয়েছে? হ্যাঁ। জেনারেলি ৩ টে তন্ত্রে খুব কমন ৩ টে রং ব্যবহার করা হয়। একটা সাদা, কালো, লাল। মানে এগুলো এবার সাদাটাকে হচ্ছে আ একটা নিউট্রাল অবস্থায় ধরা হয়। সে শুরুতেও থাকতে পারে তন্ত্রের, আবার লাস্টে উঠে গেলেও মানে স্টেজ আছে তন্ত্রের, একেকটা ধাপ আছে। সেখানে সাদা পরা যেতে পারে। এটা নিউট্রাল অবস্থা। কালোটা দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা শ্মশানে বাস করে, শ্মশানে থাকে, তাদের অঘোরী তান্ত্রিক বলা হয়। তারা কালোটা বেশি পরিধান করে। আর লাল যেটা দেখেছো, লালটা হচ্ছে তারা সব জায়গায় বিচরণ করে। শ্মশানেও থাকে, ঘরেও থাকে, হ্যাঁ? তো এগুলো একেকটা দীক্ষা স্টেজ ওয়াইজ হয়। যেমন মানে ধরো পূর্ণাভিষেক বলে তন্ত্রে একটা কথা আছে। পূর্ণ অভিষেক যেখানে হয়ে যায় সে তখন লাল ধারণ করে। এ যে লাল ধারণ করছে এ আবার কালোও করতে পারবে। কারণ তার পূর্ণ অভিষেক হয়ে আছে। বুঝতে পেরেছো? ওই স্টেজগুলো পূরণ করে আছে। এইবার কালারের মধ্যে কিছু আছে, ধরো যারা শ্মশানচারী, অঘোরী, ব্যাপারটা হচ্ছে তারা তো লোক সমাজে থাকছেই না, ব্যাপারটা গোপনীয়তা একটা বা অন্ধকার যেটাকে বোঝাচ্ছে। আর লাল যে সে বলছে শ্মশানেও যাচ্ছে আবার ঘরেও থাকছে, সে হচ্ছে আহ, ওই মানে গোপনীয়তাটাকেও ওর ভেতরে রেখে দিয়েছে, একটা রাজসিক রূপ সে রেখে দিয়েছে সামনে, যেখানে আলোও আছে অন্ধকারও আছে, আবার নিউট্রাল ওয়াইজও দেখতে পারো। সেই জায়গা থেকে সে সব জায়গায় বিচরণ করতে পারে। অর্থাৎ পূর্ণ অভিষেক হয়ে গেলে তখন লাল রঙের পোশাক তিনি পরতে পারেন। পড়তে পারে এবং সেটা পরে পুজো করতে পারে। এবার আমি বললাম যে তন্ত্রের মধ্যে যেখান থেকে প্রশ্নটা এলো যে পোশাকের তার মানে একটা স্টেজ ওয়াইজ আছে, এর পরও আছে যে যেটা বললাম না গুরুর দ্বারা নিয়ন্ত্রিত তন্ত্রপথটাই, বইয়ের দ্বারা নয়। গুরুই মনে করবে তোমাকে কিভাবে কি পোশাকে করাবে, কোনো স্বাস্থ্যবিধি নয় এটা। ওইভাবে গুরুই শাস্ত্র, গুরুই সব, গুরুই হলো বেদবাক্য তন্ত্র। তো সে যদি মনে করে তোমার জন্য কমফোর্টেবল তোমাকে অন্যরকম ড্রেস পরিয়ে, বা তুমি যে পরে আছো, সাপোজ তুমি একটা মেয়ে, তুমি চুড়িদার পরবে, হ্যাঁ করতে পারো, আপত্তি নেই। কারণ এটা ইনার পার্টের জন্য, আউটার পার্টের কাজ নয় তন্ত্র, তাই না? তাহলে যে ধারণাটা আমাদের বাইরে থেকে দেখে মাঝে মধ্যেই মনে হয়, যারা তন্ত্র সাধনা করেন বা যারা সাধক, তাদের পোশাকেই একটা ছাপ ফেলবে যে তিনি এই সাধনায় রয়েছেন, হ্যাঁ, সেটা হ্যাঁ, কিছু, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। সেটা কি তাহলে সেটা ততটা গুরুত্ব পায়? সেটা তো একটা হচ্ছে, দেখো এটা বহু পুরনো শাস্ত্র তো, সেই অনুযায়ী পোশাকে তো ছাপ পেত। কারণ আমি স্টেজগুলো বললাম তখন হুম। মানুষের ধারণাও ছিল ইনি এই ইনিতেই। এখন কি হয়েছে, সব জিনিসের মধ্যেই ভেজাল প্রচন্ড ঢুকে গেছে। সেই অনুযায়ী ভেজালতা দিয়ে অনেক কিছু হয়, কিন্তু বেসিক্যালি এগুলো জানতে তো হবেই। একজন তন্ত্র সাধক হতে গেলে, সাধনা করতে গেলে তার কালারের মাহাত্ম্য, এভরিথিং, এগুলো সব সিক্রেট, রিলেটেড একটার সঙ্গে একটা না আরেকটা। একটা সিক্রেট আছেই। বললাম না এগুলো সব রিসার্চের পার্ট। একদম। আচ্ছা, তন্ত্র সাধনায় কি মৃত্যুর যে উম ভয়, সেটা জয় করা যায়? হ্যাঁ, বেসিক্যালি মৃত্যুকে আমি যে বললাম না শ্মশানে জেনারেল মৃত্যু যেটা বলছো, সেটাকে আমরা বলছি যে এটাকে আমরা মানছি না। আমরা শ্মশানে গিয়ে শুরু করছি। হুম। মানে তার মানে কি, যেটা আমি মৃত্যু বলে জানি সেটা তো আমার কাছে মৃত্যুই না। বেসিক্যালি মৃত্যু হয়ই না। তাহলে ভয়টা কোথায় থাকবে? তাই না? মানে তুমি শরীরের মৃত্যুর কথা বলছো, মনের মানে আত্মার আত্মার মৃত্যু মৃত্যুর হয় কথা না। আর বলছো না। আমাদের তন্ত্রশাস্ত্র তো ইনারটারে সোলেরই কাজ। তাহলে সে তো মরবে না, সে তো জানেই। তাহলে মৃত্যুর ভয়টা কোত্থেকে আসবে? মানে সেখানেই তাহলে মৃত্যু ভয় জয় করা যায়, হ্যাঁ, যারা এই তার মানে সাধনায় তার মানে রয়েছেন। সেটাই যে সে মৃত্যু ভয়কে জয় করে। একদম। এবার ব্যাপার হচ্ছে, মানে তোমাকে বলছি, মৃত্যু ভয় তো নিজেরটা জয় করা যায়।
এরপর যখন তুমি কিছু লাইভ দেখবে, যে লাইভগুলো মানে শরীর নেই এইসব সাধনা করতে গিয়ে, হ্যাঁ, তখন আবার একটু ভয়ও লাগে। সেই মানে ভয়টা, সেই অভিজ্ঞতাটা বলো। তার কারণ হচ্ছে তুমি তোমার সোলটাকে বাইরে বের করে দেখতে পাচ্ছ না, না, কিন্তু অপর সোলটা, নিজের সোলটাকেও চেনো না বেসিক্যালি, যে সেটা কিরম দেখতে হয় বা কি, বাট অপর সোলটাকে দেখে ধারণা করা যেতে পারে আমার সোলটা এরকম, তাই না? এবার এই সব ধারণা করা বা সোলকে দর্শন করা, এই সব ব্যাপারগুলো আগে প্রচুর ভয় থাকে, কারণ যে কোনো নতুন জিনিস তোমার সামনে যদি চলে আসে, সে ভালো খারাপ পরে বিচার হবে। আগে জিনিসটা যেটা আমার কোনো ধারণা নেই, কিছু দেখিনি, সেই জিনিসটা চলে এলে কিরকম ভয়ঙ্কর হতে পারে। তো সেরকম অভিজ্ঞতার সম্মুখীন নিশ্চয়ই বহুবার হয়েছো। এটা তো সেরকম কোনো হতেই একটা হবে। অভিজ্ঞতা তোমার কাছ থেকে শুনতে চাইবো, যে কি হয়েছিল সেই মুহূর্তে, তুমি কি অনুভব করেছিলে? ব্যাপারটা হচ্ছে, আমরা এই প্র্যাকটিস করতে করতে হয় কি, অনেক সময় আমরা কোথাও একটা গেলাম, ধরো কারুর বাড়ি, জেনারেলি বাড়ি, তাদের কিছুই নেই, হয়তো পুজোও করে না, কিছু না, কিন্তু সেখানে ঢোকার পর আমরা কিছু অদৃশ্য শক্তি যে ঘুরে বেড়াচ্ছে, তাদের আমরা দেখতে পাই। আমি একটু আগে বলেছিলাম যে আপাত দৃষ্টিতে এগুলো হচ্ছে নিষ্ক্রিয় এনার্জি, মানে জেনারেল লোকের জন্য, যারা প্র্যাকটিস করে তাদের কাছে নিষ্ক্রিয় এনার্জি নয়, তাদের কাছে ওই এক্সিস্টিং এনার্জি, যে রেডি হচ্ছে আবার আসবে বলে, কোনো বডি নেই। সেক্ষেত্রে মানে এবার কি হয়, ধরো আমি এখানে তোমার সঙ্গে বসে আছি, তোমার পাশে কেউ বসে আছে, তুমি ফিলও করতে পারবে না, আমি কিন্তু সেটাকে ফিল করতে পারবো, বা আমি চাইলে সেটাকে দেখতে পাবো। সেই চাওয়ার মধ্যে আছে কি, আমাদের মধ্যে কিছু লেনদেন প্রসেস আছে, যেগুলো আমরা এখান থেকে প্রদান করতে পারি, তবেও অ্যাকসেপ্ট করে দেখাতে পারে নিজেকে, না হলে পারবে না। যদি পারতো তাহলে সব লোকেই দেখতে পেত, এরকম একটা লেনদেন প্রসেস হয়। তো এরকম অভিজ্ঞতা আমার সঙ্গে বহুবার ঘটেছে। আমি কারুর বাড়ি গেছি, হ্যাঁ, আমি গিয়ে সেখানে হয়তো বসিয়েছে, গল্প করছি, এদিক ওদিক ঘুরছি, আর আমার কিউরিওসিটিও প্রথম প্রথম তো খুবই হতো, দেখি ওখানে কি আছে, সেখানে কি আছে। তা আমি ধরো ওদের রান্নাঘরটা এমনি দেখতে চাইলাম, তা আমি ঢুকতে গিয়ে, মানে আমরা না একটু মানে ধরো ধাক্কাও খাই তাদের সঙ্গে, মনে হবে যে আমি একটা ধাক্কা খেলাম। আমি ঢুকতে গিয়ে কাউকে হয়তো এরকম ভাবে ঠেলে ঢুকলাম, বুঝতে পেরেছো? এরকম ব্যাক করে তাদেরও কিছু বলতে পারছি না, কারণ হয়তো অকারণেই ভয় পাবে তারা, হয়তো বললাম না। প্রথম থেকে আমিও এগুলোকে খুবই ভয় পেতাম, মানে সেই ভয়টাকে জয় করলে কি করে? পরে পরে অভ্যস্ত হয়ে গেছি, বেসিক্যালি জয় করতে পেরেছি কিনা জানি না, মানে এত বেশি এসব নিয়ে ঘাটাঘাটি হুম হলো হুম। তারপর। কিন্তু প্রথম দিনের অভিজ্ঞতা বলো, যখন এই তন্ত্র সাধনা তুমি করছো, যেদিন প্রথম এরকম কোনো উপলব্ধি হলো, দেখো, সেদিন তখনকার কি হয়েছিল? অভিজ্ঞতা যদি বলো, মানে সেই মুহূর্তের জন্য আমি যখন প্রথম একটা স্পার্কিং পেয়েছি বা দেখেছি, সেটা কি সাধনার মধ্যে? তখন তুমি হ্যাঁ হ্যাঁ সাধনার মধ্যেই হ্যাঁ ছিলে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তার মধ্যেই আছে, হুম। যখন আমি পেয়েছি বা দেখেছি না, তখন আমার মনে হয়েছিল মানে আমি বোধহয় বোবা টোবা হয়ে গেছি বোধহয়, বা আমি বোধহয় এক জায়গায় আটকে গেছি, ভয় মানে পাওনি? এতটাই ভয় পেয়েছি যে তারপরে যদি কাউকে যে ডাকবো, অনেক সময় হয় না, দেখবে তুমি চেঁচাবে, ভাবলেও চেঁচাতে পারবে না, আমি ওই রকম আটকে গেছিলাম। হ্যাঁ, যাই হোক, আমার গুরু সঙ্গে ছিলেন, না হলে ওই দিনই আমার হয়তো শেষ ছিল। তন্ত্রের ভয় আছে, এই সব জায়গাগুলোর ভয় আছে তন্ত্র সাধনা করতে। এই জন্য বললাম যে একা করতে নেই, তুমি জাস্ট মরে যেতে পারতাম আমি আর কি। যেহেতু হ্যাঁ, মৃত্যু ভয়টা থাকে না, তো না, সেই মৃত্যুর জায়গাটা হয়তো ভয়টা জয় করে। থাকে না তখনই, মানে একটা ইন্টারেস্ট থাকে তখন, মৃত্যু সম্বন্ধে কতটুকু জানা যায় তখন, তুমি তো একটা সাধনার মধ্যে আছো, তখন তুমি জানবে, নট জেনে গেছো, তার জন্য তুমি ওই কনফিডেন্স আছে যে যা হবে হবে, আমি জানবো। কিন্তু যা হবে হবে জেনে বসলে, আর যখন কিছু একটা ঘটলো,
ওইটা যা হবে হবে ভাবা আর দেখার মধ্যে অনেকটা তফাৎ ঘটে যায়। একদম সেটা আমার সঙ্গে ঘটেছিল। আমারই অভিজ্ঞতায় আমি বুঝলাম যে না, এটা আমিও ভাবতাম ও কি আর হবে, দেখা যা হবে দেখা যাবে। একদম তখনকার মতো মনে হয় মরেই যেতাম আমার। সাধারণত সিনেমাতে বা এই বিভিন্ন ধরনের ওয়েব সিরিজে যেগুলো দেখি, এই ধরনের ওয়েব সিরিজ যে আসে, তন্ত্র সাধনা বলো, ভূত পিশাচ এগুলো নিয়ে যে ধরনের ভয়ের সিনেমাগুলো হয়, সেখানে দেখা যায় যখন সাধকরা সাধনায় বসেছেন তখন এরকম যখন কোনো এনার্জি আসছে, তখন কোথাও হাওয়া খুব জোরে বইছে, কোনো একটা একটু অদ্ভুত ধরনের একটা আওয়াজ পাচ্ছেন, হ্যাঁ, কারো একটা হাঁটার শব্দ পাচ্ছেন বা কিছু একটা ফিল করছেন। তোমরা যখন রিয়ালিটিতে এই সাধনার মধ্যে দিয়ে যাও বা তুমি যখন গেছো, তখনকার অনুভূতিটা তাহলে কি হ্যাঁ, ব্যাপারটা এরকমই কি? না, আমি বলছি, ধরো এই যে হাওয়া বইছে, হুম, ওইটা নিজের ভয়টাই বয়, ওটা বাইরে বয় না। ওটা তোমার শরীরে বয়, তুমি অনুভব করতে পারো যে হাওয়া বইছে, ওটা বাইরে। আর শব্দ করছে, কেউ চলছে, মনে হচ্ছে আমার পেছনে আসছে, এগুলো রিয়েলিটি, মানে এটা হয়। দেখো, এই ধারণাকে পোষণ করেই সিনেমা হয়েছিল। কারুর না কারুর আমার মতো কেউ হয়তো বলেছিল, গল্প করেছিল। ইভিন টাচ তো আরামসেই করতে পারে, এটা তো খুবই মানে খুব কমন আমাদের লাইনে। টাচ করবে, কেটে দেবে, ছিঁড়ে দেবে, এগুলো হয়। এইগুলো যখন হয় ততক্ষণে আমরা ওই ওই ভয়টা, জেনারেল স্পিরিট ভয়টা কাটিয়ে উঠি। তারপরে ওই টাচ ফাচ করলে বা ধরো কেটে দিল, ছিঁড়ে দিল, যাই হলো, ওতে আর ভয় লাগে না তখন। মানে এগুলোর জন্য তোমরা ওগুলো প্রিপেয়ার থাকো। ইউজ টু হয়ে গেছিলাম, মানে ততদিনে ইউজ টু, যে হ্যাঁ এগুলো হতেই পারে। মানে ব্যাপারটা হচ্ছে মজার ব্যাপার, একটা কথা বলি যে এই যে মানে কেটে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, এটা বেসিক্যালি তা নয়। ওরা অ্যাটাক করছে না, ওদের টাচে এটা হয়। অ্যাটাক হয়তো করেনি আমাকে, বুঝতে পেরেছো? ওদের ওই টাচেই তোমার সেগুলো খুব একটা পেনফুল হয় না, কিন্তু দৃশ্যমান হয়, দেখতে পাবে। হালকা তো জ্বালা করবেই, ওই রকম, মানে খুব একটা পেনফুল না। কিন্তু সাধনায় যখন তোমরা বসো তখন কোনো নির্দিষ্ট এনার্জি বা সোলকেই কি তোমরা মনে করে সাধনা করো, নাকি তোমরা যখন সাধনায় বসছো তখন সেখানে যে কোনো এনার্জি বা যে না, কোনো সোল যেকোনো আসতে পারে? দেখবে, এটা একটা ভালো মানে তোমার প্রশ্ন। এটা হচ্ছে কিরকম জানো তো, যে কোনো স্টেজে তুমি যে কোনো জায়গায় জেনারেলি ওপর দিকে উঠতে চাইবে, তো তোমার কিছু বাধাপ্রাপ্ত হবে। আর যেখানে তুমি ধরো একটা যে কোনো সত্যকে জানবে, সেটা মেটেরিয়াল জগতেও হলো, প্রচুর চাপ হবে। তা আমাদের এটা একটা এমন সত্য যার কোনো গ্যাপ থাকে না, যে সত্যের মধ্যে সব হারিয়ে যাবে। আমরা ওইটার খুঁজে বসেছি। আমাকে ফ্ল্যাকচুয়েট করাবে বলে, ওইখান থেকে সরাবে বলে, তার আগের স্টেপ তো হবেই। এগুলোকে ওভারকাম না করলে ওখানে পৌঁছাতে পারবো না। তুমি যে একটা মানে গল্পের মতো বলছি, ধরো মা কালী একটা ছবি দেখেছো, দেখবে একটা শেয়াল আছে, দুটো আরো রাক্ষসী টাইপের, মানে কেউ রক্ত খাচ্ছে খাচ্ছে, এরকম ডল থাকে, অনেক ছবিতেও দেখতে পাবে, এতেও দেখতে পাবে। তো তার মানে আমাকে মা কালীর কাছে পৌঁছতে গেলে এইগুলোকে আগে ওভারকাম করতে হবে। ওরাও মায়েরই অংশ, বা তার পাশে আছে, বা পাহারাদার। ধরো তোমার কাছে বা আমার কাছে পৌঁছতে গেলে আমার ৪ জন সেক্রেটারি আছে, তাকে টপকেই না আমাকে আসতে হবে, তাকে খুশি করেই না আমার কাছে আসতে হবে, নয় পরাস্ত করতে হবে। তা আমাদের ওই সাধনায় দুটোই রাস্তা, নয় খুশি করো, নয় পরাস্ত করো। এবার যে যেটা পথ বেছে নেয়। একদম।